আজ আমরা এমন কিছু চিঠিপত্র নিয়ে কথা বলবো যা লেখা হয়েছিল অনেক দূর থেকে, কিন্তু সেগুলোর প্রতিটি অক্ষর যেন কাঁপিয়ে দিয়েছিল একটা দেশের ভিত। ঠিক, মৌলানা ভাসানীর সেই বিখ্যাত চিঠিগুলো। হ্যাঁ, মৌলানা ভাসানীর লেখা চিঠি, যা নিয়ে আমরা জানতে পেরেছি ভাসানীর সংগ্রামী চিঠি বিপ্লবের ডাক এই বইটা থেকে। আজ আমরা দেখব ৫০ আর ৬০-এর দশকে লেখা এই চিঠিগুলো কিভাবে শুধু রাজনৈতিক বার্তা না হয়ে একটা বিপ্লবের ডাকে পরিণত হয়েছিল। সময়টা আসলেই খুব গুরুত্বপূর্ণ ছিল। ৫০-৬০-এর দশক, পূর্ব বাংলায় তখন পাকিস্তানি শাসকদের দমন পীড়ন, বৈষম্য এগুলো একদম চরমে। হ্যাঁ, পরিস্থিতি নিশ্চয়ই খুব খারাপ ছিল। অর্থনৈতিক শোষণ, রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া, সব মিলে একটা দমবন্ধ করা অবস্থা। আর ঠিক সেই সময়ে মৌলানা ভাসানী দেশের বাইরে। হ্যাঁ, তিনি তখন কখনো লন্ডন, কখনো বা অন্য কোনো দেশে। সেখান থেকেই তিনি চিঠি লিখছেন বিশ্বের বড় বড় নেতাদের কাছে, আন্তর্জাতিক সংগঠনগুলোর কাছে। আচ্ছা, কিন্তু এই চিঠি লেখার পেছনে তার মূল উদ্দেশ্যটা কি ছিল? শুধু কি দেশের অবস্থা জানানো? না না, শুধু জানানো নয়, তার চেয়েও বেশি কিছু। আসল উদ্দেশ্য ছিল পূর্ব বাংলার মানুষের উপর যে অন্যায়টা হচ্ছে, যে অবিচার, শোষণ চলছে, সেটার ভয়াবহ ছবিটা পুরো বিশ্বের সামনে তুলে ধরা। তিনি চেয়েছিলেন একটা আন্তর্জাতিক জনমত তৈরি হোক, যাতে পাকিস্তানের শাসকদের উপর একটা চাপ তৈরি হয়। ঠিক তাই। এগুলো ছিল আসলে নির্যাতিত মানুষের হয়ে তার একটা জোরালো আরতি, বলতে পারেন এক ধরনের কূটনৈতিক লড়াই। তার এগুলো সাধারণ চিঠি ছিল না মোটেও। বইটাতেও কি এমনটাই বলা হয়েছে এদের প্রকৃতি নিয়ে? হ্যাঁ, বইটাতে এই বিষয়টায় খুব জোর দেওয়া হয়েছে। এগুলো একদম শুকনো তথ্যের রিপোর্ট ছিল না। চিঠির ভাষা ছিল খুব আবেগপূর্ণ, খুব তেজদীপ্ত। এগুলোকে এক অর্থে বিপ্লবের ডাকই বলা চলে। ভাসানী শুধু দুঃখের বর্ণনা দেননি, তিনি এই অন্যায় ব্যবস্থার বদল চেয়েছেন, মানুষের অধিকার চেয়েছেন, বিশ্ব নেতাদের কাছে নৈতিক সমর্থনের আবেদন জানিয়েছেন। তার লেখায় সব সময় একটা প্রতিবাদের সুর থাকত। আমার একটা চিঠির অংশ মনে পড়ছে, বইটাতে আছে, বাংলার মাটি আজ রক্তে রঞ্জিত, আমরা শান্তি চাই, ন্যায় বিচার চাই। হ্যাঁ হ্যাঁ, কিন্তু প্রতিদিন আমরা আমাদের গলার ওপর জান্দ্রেল বুটের শব্দ শুনতে পাচ্ছি। কি সাংঘাতিক কথা, পড়লে গায়ে কাটা দেয়। অসম্ভব শক্তিশালী ভাষা। ওই যে বললেন জান্দ্রেল বুটের শব্দ, এই চিত্রকল্পটা কিন্তু শোষণের পুরো ভয়াবহতা এক কথায় ফুটিয়ে তোলে। একদম। আর এই রকম স্পষ্ট কথাগুলো শুধু পাকিস্তানের ভেতরের রাজনীতিতেই নাড়া দেয়নি। আমেরিকা, সোভিয়েত ইউনিয়ন, চীন আর বিশেষ করে তৃতীয় বিশ্বের যে দেশগুলো, যারা তখন নতুন স্বাধীনতা পেয়েছে বা স্বাধীনতার জন্য লড়ছে, তাদের মধ্যেও কিন্তু একটা আলোড়ন তৈরি করেছিল। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও কি এগুলো নিয়ে আলোচনা হয়েছিল? হ্যাঁ, সেরকমই জানা যায়। এই চিঠিগুলো বেশ ভালোভাবেই আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করেছিল। কিন্তু ভাসানী তো শুধু পূর্ব বাংলার কথাই বলেননি, তাই না? তার চিঠিতে একটা বৃহত্তর প্রেক্ষাপটও ছিল, যেমন ধরুন সাম্রাজ্যবাদ বিরোধিতা। অবশ্যই, এটা খুব গুরুত্বপূর্ণ একটা দিক। ভাসানী খুব পরিষ্কারভাবে সাম্রাজ্যবাদের বিরোধী ছিলেন। আর এখানে সাম্রাজ্যবাদ বলতে শুধু পুরনো কলোনিয়াল শাসন নয়, তৎকালীন যে বড় শক্তিগুলো আমেরিকা বা সোভিয়েত ইউনিয়ন, তাদের প্রভাব বিস্তারের নীতিও বিরোধিতা করতেন তিনি। অর্থনৈতিক বা রাজনৈতিক প্রভাব দুটোই? হ্যাঁ, দুটোই। বইটাতে তার একটা বিখ্যাত উক্তি আছে, মনে পড়ছে, আমি সাম্রাজ্যবাদ মানি না, আমি জনগণের অধিকার চাই। তার কাছে পূর্ব বাংলার মানুষের লড়াইটা ছিল আসলে বিশ্বজুড়ে চলা শোষণ আর আধিপত্যবাদের বিরুদ্ধেই লড়াইয়ের একটা অংশ। এই আন্তর্জাতিক সংযোগের ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। তিনি কিউবা, ভিয়েতনাম, ফিলিস্তিনের সংগ্রামের সাথে আমাদের এখানকার লড়াইয়ের মিল খুঁজেছিলেন। এটা কি শুধু একটা সহানুভূতির জায়গা থেকে, নাকি এর পেছনে অন্য কোনো ভাবনাও ছিল? আমার মনে হয় দুটোই ছিল। একদিকে তিনি অবশ্যই এ দেশগুলির মানুষের প্রতি গভীর সহানুভূতি রাখতেন, তাদের সংগ্রামের সাথে একাত্মবোধ করতেন, আর অন্যদিকে কৌশলগতভাবে তিনি দেখাতে চেয়েছেন যে পূর্ব বাংলার সমস্যাটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আচ্ছা, এটা বিশ্বজুড়ে যে মুক্তির সংগ্রাম চলছে তারই একটা অংশ। যেমন ধরুন, কোনো চিঠিতে তিনি ভিয়েতনামে আমেরিকার আগ্রাসনের নিন্দা করছেন, আবার অন্যটায় ফিলিস্তিনিদের অধিকারের কথা বলছেন। এর মাধ্যমে তিনি আসলে পূর্ব বাংলার দাবির সপক্ষে একটা আন্তর্জাতিক সমর্থন বা বলা যায় বৈধতা তৈরির চেষ্টা করছিলেন, বোঝাতে চাইছিলেন আমরাও সেই একই শোষণের শিকার। তার তিনি আমাদের স্থানীয় সমস্যাটাকে একটা আন্তর্জাতিক রূপ দিয়েছিলেন, একটা গ্লোবাল ক্যানভাসে ফেলেছিলেন। একদম ঠিক তাই।
তিনি এটা বুঝতে পেরেছিলেন এবং অন্যদের বোঝাতে চেয়েছিলেন যে এটা শুধু একটা দেশের ভেতরের ব্যাপার নয়, এটা আসলে শোষক আর শোষিতের যে চিরন্তন লড়াই তারই একটা অধ্যায়। এটা কিন্তু তার রাজনৈতিক দূরদর্শিতার একটা বড় প্রমাণ। তিনি বিশ্বাস করতেন এই লড়াইয়ে পৃথিবীর সব শোষিত মানুষের এক হওয়া দরকার। এখানেই হয়তো শব্দের আসল শক্তিটা বোঝা যায়। যেখানে হয়তো অস্ত্রের জোর কম, সেখানে চিন্তার অস্ত্র মানে কলমের শক্তি সেটা অনেক বড় হয়ে দাঁড়ায়। নিঃসন্দেহে ভাসানীর সংগ্রামী চিঠি বইটা পড়লে বারবার এটাই মনে হয় যে শব্দের শক্তি কতটা ভয়ঙ্কর হতে পারে। তার এই চিঠিগুলো ছিল সেই সময়ের পরিপ্রেক্ষিতে এক ধরনের মিডিয়া ক্যাম্পেইন। যেখানে ধরুন সামরিক শক্তি বা অর্থনৈতিক জোর কম থাকে, সেখানে নৈতিক জোর, সত্যের আবেদন এগুলোই কিন্তু বড় হাতিয়ার হয়ে ওঠে। ঠিক। ভাসানীর কলম ঠিক সেই কাজটাই করেছিল। তার লেখাগুলো মানুষের চিন্তার জগতে নাড়া দিয়েছে, মানুষকে জাগিয়ে তুলেছে। এই চিঠিগুলো থেকে আজকের দিনে দাঁড়িয়ে আমরা সবচেয়ে বড় কোন শিক্ষাটা নিতে পারি বলে আপনার মনে হয়? সবচেয়ে বড় শিক্ষাটা বোধহয় এটাই, সত্য কথাটা বলার সাহস রাখা। পরিস্থিতি যতই কঠিন হোক, যতই চাপ আসুক, যা সত্যি, যা ন্যায্য তা বলার সাহসটা ধরে রাখা। ভাসানীর গোটা জীবন আর তার এই চিঠিগুলোর মূল কথাই তো এটা, সত্যকে বলো, ভয় পেও না। এই সাহসটাই তাকে শুধু একজন রাজনৈতিক নেতার পরিচয়ে আটকে রাখেনি। এই জন্যেই হয়তো অনেকে বলেন ভাসানী শুধু নেতা ছিলেন না, তিনি নিজেই ছিলেন একটা আন্দোলন। তার কথা, কাজ, চিঠি সব মিলিয়ে তিনি ছিলেন প্রতিবাদের একটা জীবন্ত প্রতীক। যথার্থ বলেছেন। তাহলে আলোচনার শেষে আমরা এটাই বলতে পারি যে মওলানা ভাসানী দূর প্রবাসে বসে লেখা চিঠির মাধ্যমে শুধু পূর্ব বাংলার মানুষের দুঃখ কষ্টের কথাই দুনিয়াকে জানাননি, বরং তিনি খুব সচেতনভাবে একটা বিপ্লবের মশাল জ্বেলেছিলেন। তিনি আমাদের স্থানীয় সংগ্রামকে আন্তর্জাতিক মুক্তি সংগ্রামের সাথে জুড়ে দিয়ে এর গুরুত্ব আর বৈধতা অনেক বাড়িয়ে দিয়েছিলেন। তার কলম সত্যিই শোষিত মানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছিল। একদম। সত্যি অসাধারণ একটা কাজ ছিল তার। আর এখানেই আজকের জন্য আমাদের একটু ভাবার বিষয় থেকে যায়। আজকের পৃথিবীতে দেখুন যোগাযোগের মাধ্যম কত সহজ। স্মার্টফোন, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া সব হাতের মুঠোয়। ঠিক। তাহলে এই সময় দাঁড়িয়ে সীমানা পেরিয়ে অন্যায় বা অবিচারের বিরুদ্ধে আমরা কতটা কার্যকরভাবে বার্তা পৌঁছে দিতে পারছি, বিশেষ করে যখন তথ্যের এত ছড়াছড়ি, এত কোলাহল চারপাশে? হ্যাঁ, এটা একটা বড় প্রশ্ন। সেই যুগে লেখা কয়েকটা চিঠি যদি এতটা আলোড়ন তুলতে পারে, তাহলে এই যুগে আমাদের সবার সম্মিলিত কণ্ঠস্বরের শক্তি আসলে কতটা হওয়া উচিত, এটা নিয়ে না হয় আমরা একটু ভাবি।